আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি শাকিল আহমেদ ফ্রম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অ্যান্ড আমার টিমমেট মাজেদুল ইসলাম ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। আমরা আমাদের লিগাল কানেক্ট প্রজেক্টটা থেরাপ জাভা ফেস্ট 2025-এর জন্য প্রেজেন্ট করব। আমাদের হোল প্রজেক্ট প্রেজেন্টেশনটা আমরা 12টা সেগমেন্টে ডিভাইড করেছি। আমরা যদি বাংলাদেশের কারেন্ট ল্যান্ডস্কেপের কথা চিন্তা করি, তাহলে টাইমলি অ্যাফোর্ডেবল লিগাল অ্যাসিস্ট্যান্ট পাওয়া আমাদের সিটিজেনদের জন্য একটা সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইভেন মোস্ট অফ দ্য টাইম ইনফরমেশন গ্যাপ থাকার কারণে আমরা রাইট লিগাল প্রফেশনালদেরও খুঁজে পেতে স্ট্রাগল করি। সো এই ধরনের প্রবলেমগুলোকে এলিমিনেট করার জন্য মূলত আমরা ডেভেলপ করার ট্রাই করেছি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটা কিনা আমাদের লিগাল প্রফেশনালদের সাথে ইউজারদের যে ইনফরমেশন গ্যাপ ক্রিয়েট হয় সেটাকে এলিমিনেট করবে। তো আমরা আমাদের প্রজেক্টের মধ্যে বেসিক্যালি বিভিন্ন ধরনের ফিচার, যেমন এআই ড্রিভেন লিগাল অ্যাসিস্ট্যান্ট, কেস ম্যানেজমেন্ট ওয়ার্কস্পেস, চ্যাট অ্যান্ড ভিডিও কনসালটেশন ইমপ্লিমেন্ট করার ট্রাই করেছি। সো আমাদের প্রজেক্টের ভিশন বেসিক্যালি আমরা আমাদের প্রজেক্টটাকে নেশন ওয়াইড একটা ওয়েবসাইট হিসেবে দাঁড়া করাতে চাই, যেখানে মূলত কোয়ালিটি লিগাল সাপোর্ট এনশিওর করবে। আমাদের প্রজেক্টের টার্গেট অডিয়েন্স বেসিক্যালি 3টা। একটা হলো জেনারেল ইউজার, যারা কিনা তাদের লিগাল কোয়েরিগুলো আমাদের ওয়েবসাইটের চ্যাট সার্ভিসের মাধ্যমে অ্যান্সারগুলো জানতে পারবে। দেন হলো আমাদের ইমিডিয়েট লিগাল কনসার্ন বা হেল্প সিকার ক্লায়েন্টরা, যারা মূলত ইমিডিয়েট ভেরিফাইড লয়ারদের সাথে মিটিং স্কেডিউল করে তাদেরকে ডকুমেন্ট শেয়ার করতে পারবে এবং তাদের কেসের প্রোগ্রেসগুলোকে অনলাইনের থ্রুতে জানতে পারবে। অ্যান্ড দ্য লয়ার, যারা কিনা বেসিক্যালি আমাদের ইউজারদেরকে সেই সাপোর্টটা দিবে। আমরা যদি আমাদের সিস্টেম ওভারভিউ দেখি, সো আমাদের টোটাল 3টা সার্ভার রয়েছে, ফ্রন্ট এন্ড সার্ভার, এআই সার্ভার অ্যান্ড ব্যাক এন্ড সার্ভার। ফ্রন্ট এন্ড সার্ভার এআই অ্যান্ড ব্যাক এন্ড সার্ভারের সাথে এপিআই গেটওয়ের মাধ্যমে কমিউনিকেট করে। আমরা যদি আমাদের সিস্টেমটাকে ব্রেকডাউন করি, তাহলে দেখতে পাবো আমরা ফ্রন্ট এন্ডে ভিউজিএস, ভিউ রাউটার অ্যান্ড এক্সজিএস ইউজ করেছি। ব্যাক এন্ডের জন্য আমরা স্প্রিং বোট অ্যান্ড ফাস্ট এপিআই ইউজ করেছি। অ্যান্ড ডাটাবেসের জন্য আমরা পোস্টগ্রেসকিউএল, কিউরিয়ান অ্যান্ড রেডিস ইউজ করেছি। রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য আমরা ওয়েবসকেট ইউজ করেছি। অ্যান্ড এক্সটার্নাল ইন্টিগ্রেশনের জন্য আমরা স্ট্রাইপ, জিটসি অ্যান্ড গুগলের সার্ভিসগুলো ইউজ করেছি। অ্যান্ড লাস্টলি আমরা ডিপ্লয়মেন্টের জন্য জিসিপি সার্ভিসগুলো ইউজ করেছি। আমাদের প্রজেক্টটা আর্কিটেকচার বেসিক্যালি ফিচার বেস মডিউলারিটি মেনটেন করেছে। আমাদের এপিআইতে আমরা রেস্ট এপিআই ইউজ করেছি, যাতে করে এসটিডিপির সাথে স্ট্যান্ডার্ড কমিউনিকেশন মেনটেন করে। আমাদের লিগ্যাল কানেক্টের ল্যান্ডিং পেজটি ইউজারদের জন্য ইনফরমেশন দিয়ে সাজানো হয়েছে, যাতে ইউজাররা আমাদের ফিচারসমূহ, সার্ভিসের সমূহ এবং কীভাবে কাজ করে তা নিয়ে জানতে পারে। একজন ইউজার ক্লায়েন্ট অথবা লয়ার হিসেবে সাইন আপ করতে পারবে। যদি লয়ার হিসাবে সাইন আপ করতে হয়, তাহলে ফার্স্ট অফ অল তার বেসিক ইনফরমেশন সমূহ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর তার ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে, যে ভেরিফিকেশন কোডটা দিয়ে ইমেল ভেরিফাই করতে হবে। ইমেল ভেরিফিকেশন ফর লয়ারকে তার লয়ার প্রোফাইল ক্রিয়েট করতে হবে, যেখানে তার প্রফেশনাল ইনফরমেশন সমূহ প্রোভাইড করতে হবে। তার প্র্যাকটিসিং কোড
তার ডিভিশন ডিস্ট্রিক্ট দিতে হবে এবং তার স্পেশালাইজেশন সমূহ প্রোভাইড করতে হবে। একটি প্রফেশনাল বায়ো, তার বার্থ সার্টিফিকেট এবং তার একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। আপলোড করার পর এই প্রোফাইলটি আমাদের একজন সিস্টেমের অ্যাডমিন দ্বারা ভেরিফাইড হতে হবে। অ্যাডমিন তার প্রোফাইল দেখে তার ডিটেলস সমূহ ভেরিফাই করে ম্যানুয়ালি অ্যাপ্রুভ অথবা রিজেক্ট করতে পারবে। প্রোফাইল অ্যাপ্রুভ হয়ে গেলে ইউজারের কাছে একটা নোটিফিকেশন যাবে। ইউজারের কাছে নোটিফিকেশন যাওয়ার পর সে তার প্রোফাইলে আদার্স ইনফরমেশন সমূহ যেমন তার নোটিফিকেশন প্রেফারেন্স, তার আওয়ারলি চার্জ এসব আপডেট করতে পারবে। এছাড়া ইউজার তার অ্যাভেলেবিলিটি স্লট অ্যাড করতে পারবে। এবং তার গুগল ক্যালেন্ডারের সাথে সিঙ্ক হওয়ার জন্য গুগল ক্যালেন্ডার কানেক্ট করতে পারবে। যেহেতু আমাদের অ্যাপটি এখনো ভেরিফাইড না, তাই গুগল একটা ওয়ার্নিং প্রোভাইড করতেছে। ভিডিওর এই পর্যায়ে আমরা আমাদের ইউজারের ফিচারগুলোকে ডেমনস্ট্রেট করব। সো এটা বেসিক্যালি আমাদের ওয়েবসাইট যেটা কিনা লাইভ ডোমেনের মাধ্যমে হোস্টিং করা হয়েছে। সবার ফার্স্ট ইউজারকে সাইন আপ করতে লাগবে। সো এইখান থেকে আই নিড লিগাল হেল্প। সো আমি যদি দিই ইউজার and the name is Shakil. Let's say 2120 and then so আমরা আমাদের নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে মূলত অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সো অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় আমাদের একটা ভেরিফিকেশন কোড লাগবে, যেটা কিনা আমরা আমাদের ভেরিফিকেশন কোড চলে এসেছে। আমরা এই কোডটাকে কপি করে যখন পেস্ট করব তখন আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। সো আমাদের বলবে আমাদের কমপ্লিট প্রোফাইলের জন্য একটা ফটো আপলোড করার জন্য। সো আমরা এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করব। সো আমাদের প্রোফাইলটা কমপ্লিট। আমরা যদি আমাদের প্রোফাইল সেকশনে যাই, সো আমাদের প্রোফাইল ভেরিফাইড মেম্বার থাকবে। ইভেন আমরা আমাদের নোটিফিকেশন প্রেফারেন্সগুলোকে সিলেক্ট করে দিতে পারবো, যে আমরা কি আমাদের নোটিফিকেশনগুলো ইমেলে পাবো নাকি শুধু ব্রাউজারে চাই। সো আমরা যদি ইমেল সেকশনটাকে অফ করে দিই তাহলে আমাদের আর কোনো নোটিফিকেশন ইমেলে যাবে না, অথবা আমরা সেখান থেকে সেটাকে অন করে দিতে পারি। ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিগাল অ্যাসিস্ট্যান্স আছে, লয়ার ফাইন্ড করতে বলা হয়েছে। আমরা লয়ার ফাইন্ড করতে পারবো, মিটিং স্কেডিউল করতে পারবো এবং আমাদের ক্যালেন্ডারকে কানেক্ট করতে পারবো। তো সর্বপ্রথম যদি আমরা আমাদের লিগাল চ্যাটে চলে যাই, সো বেসিক্যালি আমরা যদি একটা সেশন ক্রিয়েট করব, এখানে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন আস্ক করতে পারবো যেগুলো আমরা র্যাগ ইমপ্লিমেন্ট করেছি, সেই র্যাগের মাধ্যমে এলএলএমকে ইউজ করে অ্যান্সার দিবে। সো আমরা যদি ফার্স্টে বলি
tell me about civil law in Bangladesh. So আমরা এখানে Gemini 2.5 Pro মডেল ইউজ করেছি, সো এখানে থিঙ্কিং ক্যাপাবিলিটি একটু টাইম লাগে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের কোশ্চেনকে বেস করে কিছু অ্যান্সার দেওয়া হয়েছে। সো এখানে বিভিন্ন ধরনের অ্যান্সার, ইভেন আমাদের কোন সেকশনের কোন অ্যাক্ট থেকে এসেছে এবং কোন পেজ থেকে এসেছে সবগুলো ইন ডিটেলসে নিয়ে এসেছে। সো সেকেন্ড সিভিল ল নিয়ে কিছু আরও কিছু অ্যান্সার, যেটারও কিনা প্রত্যেকটা অ্যান্সারের ভ্যালিড সোর্স হিসেবে ওই অ্যাক্টের ওই পেজ নাম্বার সহকারে দেওয়া হয়েছে। তারপর এইখানে আমরা কিছু আমাদের ডকুমেন্ট আপলোডের অপশন আছে, যেখানে আমরা আমাদের পার্সোনাল ডকুমেন্টগুলোকে আপলোড করে সেখান থেকে আমরা আমাদের কোয়েরিগুলো জানতে পারবো। আমরা এখানে ডকুমেন্ট আপলোডের অপশন আছে, সো আমরা ডকুমেন্টগুলোকে আপলোড করতে পারবো। তো আমরা যদি নতুন একটা ডকুমেন্ট সিলেক্ট করি, ডকুমেন্টগুলো আপলোড হবে, এমবেডিং ক্রিয়েট করবে। ডকুমেন্ট আপলোডের পর আমরা যদি ডকুমেন্টটাকে ওপেন করে যদি দেখি, লেটস সে টেনার অ্যাগ্রিজ টু পে ল্যান্ডলর্ড এজ সাম অফ, যদি আমরা এটাকে কোশ্চেন হিসেবে নেই, সো আমরা যেটা কোশ্চেন হিসেবে নেই, তো আমরা যদি লিখি how much money, তো দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ডকুমেন্ট থেকে এক্স্যাক্টলি যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা সে চাং করার পর দিতে পেরেছে। ইভেন সে সোর্স সহকারে বলে দিয়েছে, যেমন সেকশন 2 রেন্ট, তো সেকশন নাম্বার 2 এর রেন্টে মূলত এই অ্যান্সারটা আছে। ইভেন এগ্রিমেন্ট ডকুমেন্টের সোর্স সহকারে বলে দেওয়া দিয়েছে। তারপর আমরা যে আরো কিছু কোশ্চেন করি, লেটস সে agree to leave the dwelling house, আমরা যে এটা কোশ্চেন হিসেবে নেই, tenants agrees to leave the dwelling for fixed time, I mean when, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট থেকে সে পারফেক্টলি অ্যান্সার দিতে পারছে যে টার্ম অফ ফিক্সড টার্ম 1 বছর। সো আমরা দেখতে পাচ্ছি 1 বছর, বিগিনিং অফ July 1, 2012 and the start date and ending date, তার মানে সে আমাদেরকে পারফেক্টলি অ্যান্সার দিতে পারছে। এবং এই ডকুমেন্টগুলো বেসিক্যালি মেমোরি আইও স্ট্রিংয়ে চাং করা হয়েছে। সো এই ডকুমেন্টগুলো আমরা আমাদের ব্যাকএন্ডে সেভ রাখছি না, সো চাঙ্ক এন্ড এমবেডিংয়ে পরপরই ডকুমেন্টগুলো অটো ডিলিট হয়ে যাচ্ছে, যার কারণে ইউজারের পার্সোনাল ডাটাগুলোর সিকিউরিটি ইনক্রিজ করেছে। তারপরে এছাড়াও আমরা এই আরও নানান ধরনের কোশ্চেন মূলত করতে পারবো প্রতিটা ডকুমেন্টের থেকে। সো এরপর আমরা ইচ্ছা করলে এখান থেকে ডকুমেন্টগুলোকে ডিলেটও করে দিতে পারবো, মানে ইট উইল ডিলেট পার্মানেন্টলি ফ্রম দ্য সেশন। তার সাথে আমরা সেশনগুলোকে ডিলেটও করে দিতে পারবো। তারপর যদি আমরা যাই যে আমাদের ডকুমেন্ট সার্চে আমাদের কোনো লিগাল ডকুমেন্ট, লেটস আমরা স্পেসিফিক কিছু লিগাল ডকুমেন্ট জানতে যাচ্ছি, সো আমি যদি লিখি সিভিল ল অ্যান্ড থ্রেশহোল্ড কমায় আমরা যদি 10টা রেজাল্ট চাই, সো সে সিভিল ল এর যতগুলো ডকুমেন্ট আছে লিগাল ডকুমেন্ট সেগুলোকে সে নিয়ে আসবে। যেমন এটা একটা সিভিল কোর্টের ল, যেটা কিনা ইভেন আমরা ডকুমেন্টে ইনফরমেশনগুলো দেখতে পারবো। এই ডকুমেন্টে সবগুলো ইনফরমেশন হয়তো বা ইউজার এন্ডে দেখানো হবে না, বাট ভিডিও ডেমনস্ট্রেশনের পারপোজে আমরা মূলত দেখাচ্ছি, যেমন চাং করা হয়েছে, এটা কত লেন্থের, ডকুমেন্টের নামটা কি ছিল বেসিক্যালি আমাদের, ইভেন তারপর ডকুমেন্টের ইউআরএল সহকারে সব কিছু।
ইভেন সো 10টা ডকুমেন্ট যেহেতু চাইছি, সো এখানে সিমিলারিটি ম্যাচ করে আমরা ডাটা স্ট্রাকচারে সর্টিং করেছি। সো এখানে 70% যেটার ম্যাচ রেজাল্ট যত বেশি হবে পার্সেন্টেজ, সেটা তত উপরের দিকে থাকবে। যেমন 69%, 68%, সো এইভাবে সে 10টা ডকুমেন্ট যদি থাকে দিবে। কিন্তু আমরা যে এখানে 20টা ডকুমেন্ট চাই, সো যদি 20টা ডকুমেন্ট থাকে তাহলে সে 20টা ডকুমেন্টই দিবে। সো এই ক্ষেত্রে রিলেভেন্সির পরিমাণ অনেক কমে যেতে পারে। যেমন হ্যাঁ, সবগুলো আছে। তারপর চ্যাট হিস্ট্রি থেকে তো আমরা আমাদের হিস্ট্রিগুলো দেখতে পারবো, ভিউ করতে পারবো যে আমরা কী কী হিস্ট্রি করেছি, না আমরা কী কী চ্যাট করেছি না করেছি। সো আপাতত যেহেতু একটা সেশন ছিল, সো একটা সেশন আমরা এখান থেকে ডিলিটও করে দিতে পারবো চ্যাট সেশনগুলোকে, দেন আর চ্যাট সেশনে কোনো কিছু থাকবে না। তারপর আমরা যদি ফাইন লয়ারে যাই, আমরা এখান থেকে ফাইন লয়ারে গেলে আমরা লয়ার ফাইন করতে পারবো। লেটস আমি সার্চ লয়ার। তো এখানে 3জন লয়ার আছে। তো আমি যদি লয়ার এন্ড থেকেও দেখাই, আমি সাইন ইন করি। তো আমি তো আমরা লয়ার মাঝেতে প্রোফাইলে আছে এখন। আমরা যদি এটাকে সাইডে রাখি, যদি তো আমি লয়ার মাজেদকে হায়ার করতে চাই, তো আমি এখান থেকে লয়ার মাজেদের যতগুলো ইনফরমেশন আছে ইনফরমেশনগুলো জানতে পারবো, কখন ফ্রি, কখন অ্যাভেলেবিলিটি আছে। তারপর স্টার্ট চ্যাট, আমি তার সাথে কথা বলার জন্য লেটসে আমি বলবো আই নিড হেল্প। তো সে অলরেডি আমাদের কাছে চলে আসছে, ইউজার শাকিল, আই নিড হেল্প। তো সো আচ্ছা, সো আমি যদি চাই ইউজার শাকিল, আই নিড হেল্প, ইয়েস, বললো মিটিং meeting schedule. সো ওকে, আমি লয়ারের সাথে যখন কথা বললাম, তো আমার একটা মিটিং স্কেডিউল করা লাগবে। লয়ার বলবে ওকে ফাইন। সো চলে আসছে। সো লয়ার এখন একটা মিটিং স্কেডিউল করবে। সো স্কেডিউল মিটিং গেলে আমার ইউজারের যে আইডিটা আছে, সো বেসিক্যালি লয়ার এখান থেকে মিটিং স্কেডিউলের জন্য ইউজারের আইডি, লিগ্যাল কর্পোরেশন with someone, আমাদেরকে একটা ফিউচার ডেট দিতে হবে, লেটস সে 7 PM। এখন ডেটটা হয়তো দিয়ে আমাদেরকে PM বানিয়ে দিতে হবে। সো আমরা যে মিটিং স্কেডিউল করি, সো আমাদের ডেটটা আপ, আমরা যে মিটিং স্কেডিউল করি আমরা দেখব যে লিগ্যাল কনসালটেশন সামন, সো অলরেডি নোটিফিকেশন চলে আসছে। সো আমি যদি যাই, সো আমি যে আমার ড্যাশবোর্ডে কি যে আমার লিগ্যাল অ্যাসিস্ট্যান্সে আমার মিটিংয়ে দেখি, তো এইখানে অলরেডি একটা আপকামিং মিটিং আছে, আমাকে পে করতে বলতেছে। সো যেহেতু 2 ঘন্টার জন্য মিটিংটা স্কেডিউল করা হয়েছে, 2 ঘন্টা 2 মিনিটের জন্য, সো আমাকে 2000 টাকা পে করতে হবে। সো আমি যদি পেতে যাই, সো স্ট্রাইপ চেক আউটে নিয়ে যাবে আমাকে। তো আমাকে 2000 টাকা পে করা লাগবে। সো আমি আমার ইমেলটা দিব 21 দেন 42, দেন কার্ডে ইনফরমেশন দিব, সিবিসি দিব, নাম অ্যান্ড ইনফরমেশন দিয়ে আমি যখন পে দিব, সো স্ট্রাইপের মাধ্যমে পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল, পেমেন্ট কাকে করেছি, লয়ার মাজেদকে। দেন আমি আমার ইনভয়েসটাকে সিম্পলি ডাউনলোড করতে পারবো। ইনভয়েস যখন ডাউনলোড করলে আমি ইনভয়েসটাকে দেখতে পারবো যে বিল টু শাকিল, পেমেন্ট কাকে পেমেন্ট করেছি অ্যান্ড আদার্স ডিটেলস।
যেহেতু মিটিংয়ের পেমেন্ট হয়ে গেছে, তার মানে আমি মিটিংয়ে জয়েন করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম ইউজার এন্ড থেকে সো লয়ার মাঝে সে যেহেতু পেইড হয়ে গেছে, তো সেও জয়েন করতে পারবে। সো আমি যদি জয়েন মিটিংয়ে দিই, মিটিংটা স্কেডিউল হবে। অ্যাট দ্য সেম টাইম যদি আমি লয়ার এন্ড থেকে জয়েন মিটিং দিই, তাহলে সো যেহেতু দুইটা এন্ড থেকে, তো এখানে যেহেতু আমার ডেস্কটপে ক্যামেরা নেই, সো আমি আমার ভিডিও কলটাকে দেখাতে পাচ্ছি না। বাট হ্যালো, সো এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। তো এইভাবে মিটিং স্কেডিউলের মাধ্যমে মূলত লয়ারদের সাথে ইউজাররা কমিউনিকেট করতে পারবে। আমি যখন মিটিং স্কেডিউল শেষ হয়ে যাবে, তখন ইউজারকে বলবে যে সে কি পেমেন্টটাকে রিলিজ করতে চায় কিনা। যে এভরিথিং ইজ ওকে, দেন ইউজার ক্যান রিলিজ দ্য পেমেন্ট। সো আমি যদি রিলিজ করে দিই, সো সাথে সাথে চলে যাবে নোটিফিকেশন যে 2000 টাকা পেমেন্ট চলে এসেছে লয়ারের কাছে। এখন যদি আমরা একজন রেজিস্টার্ড ইউজারের পার্সপেক্টিভে দেখি যে লয়ার, সে লগ ইন করার পর ফাইন্ড লয়ার্স ফিচার ইউজ করে লয়ার ফাইন্ড করতে পারবে এবং বিভিন্ন লয়ারের ডিটেলস দেখতে পারবে। রিয়েল টাইম কমিউনিকেশন করার জন্য একজন লয়ারের সাথে চ্যাট স্টার্ট করতে পারবে। এছাড়া চ্যাট স্টার্ট করার পরে একজন লয়ার চাইলে তার ক্লায়েন্টকে নিয়ে একটা নিউ কেস ইস্যু করতে পারবে। যা রিয়েল টাইম ইউজারের কাছে নোটিফিকেশন সেন্ড করবে। এছাড়া কেসে লয়ার এবং ইউজার দুইজনেই বিভিন্ন ইভেন্ট অ্যাড করতে পারবে, প্রাইভেসি অ্যান্ড ডকুমেন্ট অ্যাড করতে পারবে। এছাড়া যদি ক্যালেন্ডারে কোনো ইভেন্ট অ্যাড করা হয়, তাহলে সেই ইভেন্টটি উভয় ইউজারের গুগল ক্যালেন্ডারে সিঙ্ক হয়ে যাবে। এছাড়া একটা কেস রিজলভ হওয়ার পর লয়ার চাইলে কেসের স্ট্যাটাস আপডেট করতে পারবে। এবং কেস রিজলভ হওয়ার পর ইউজার তার রিজলভ সেকশনে তার রিজলভড কেসগুলো দেখতে পারবে এবং তার এক্সপিরিয়েন্স শেয়ার করে একটা রিভিউ প্রোভাইড করতে পারবে। এই রিভিউটি পাবলিকলি অ্যাভেলেবল থাকবে লয়ারকে যখন অন্য ইউজার সার্চ করে তার ডিটেলস দেখতে চাবে। এছাড়া একজন লয়ার চাইলে তার লিগ্যাল ইনসাইট শেয়ারের জন্য তার ব্লগ পোস্ট করতে পারবে।
এই ব্লগটি সে ড্রাফট হিসাবে সেভ করতে পারবে অথবা পাবলিশ করতে পারবে এবং যে কোনো ইউজার ল ইনসাইট ফিচার ইউজ করে তার অলরেডি সাবস্ক্রাইবড লয়ারের ব্লগ দেখতে পারবে এবং ব্লগ সার্চ করতে পারবে, যা ইলাস্টিক সার্চ ইউজ করে প্রোভাইড করা হয়। লয়ারের ব্লগ যদি তার ফিউচারে পড়তে হয় তাহলে সে সাবস্ক্রাইব করে নিতে পারবে। এবং একজন লয়ার তার সাবস্ক্রাইবার লিস্ট দেখতে পারবে। ভিডিওর এই পর্যায়ে আমরা আমাদের লিগাল কানেক্টের হোল কোড বেসটা নিয়ে আলোচনা করব। সো আমরা বেসিক্যালি আমাদের হোল কোড বেসটা একটা সিঙ্গেল গিটহাব রিপোজিটরিতে রেখেছি। সো এখানে আমরা যদি আমাদের মেইন ব্রাঞ্চটাকে ওপেন করি, সো আমরা তিনটা আলাদা ফোল্ডার আছে। ফ্রন্ট এন্ড ফোল্ডারটা বেসিক্যালি ফ্রন্ট এন্ডের জন্য, ব্যাক এন্ড ফোল্ডারটা মূলত আমাদের জাভা স্প্রিং বুটের জন্য, অ্যান্ড এআই ফোল্ডারটা বেসিক্যালি আমাদের এআই কোড বেসের জন্য। সো ফ্রন্ট এন্ডে আমরা বেসিক্যালি ভিউ রাউটার, পিনা স্টেট ম্যানেজমেন্ট, এক্সিওস এপিআই অ্যান্ড রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য ওয়েবসকেট ইউজ করেছি। সো আমরা যদি সোর্স ফোল্ডারটা ওপেন করি, আমরা সবগুলা কম্পোনেন্টসগুলোকে আলাদা আলাদা ফোল্ডারে রেখেছি। সবার ফার্স্টে যদি আমি মেইন জাভাস্ক্রিপ্ট ফাইলটা ওপেন করি, সো এইখানে বেসিক্যালি আমাদের পিনিয়া রাউটার ইম্পোর্ট করা হয়েছে। তারপর যদি আমরা আমাদের অ্যাসেট ফোল্ডারটা ওপেন করি, সো এখানে মেইন ডট সিএসএস অ্যান্ড বেস ডট সিএসএস বেসিক্যালি আমাদের গ্লোবাল সিএসএস হিসেবে ইউজ করা হয়েছে, যেখানে যাতে করে আমাদের ইউআই এর কনসিস্টেন্স রাখতে সাহায্য করে। রাউটার ইন্ডেক্স ফাইলে বেসিক্যালি আমাদের সবগুলো রাউট ডিফাইন করা হয়েছে। পাবলিক পেজ যেমন হোম, অ্যাবাউট, হোম, সার্ভিসেস, হাউ ইট ওয়ার্কস, সো এগুলো, এবং প্রাইভেট পেজ যেমন ইউজার, লয়ার, অ্যাডমিন, ড্যাশবোর্ড, চ্যাট, এআই চ্যাট, মিটিংস, ব্লগ, পেমেন্ট, সো ওইগুলো সব কিছু এখানে রাউট করে রাখা হয়েছে। সো আমরা যদি কনফিগ ফাইলটা ওপেন করি, আমরা এপিআই ডট জেএস এর এই ফাইলটাতে বেসিক্যালি আমাদের মেইন ব্যাকএন্ডের জন্য যে এপিআইগুলো, ওইগুলো সেন্ট্রাল কনফিগারেশনে এখানে কনফিগ করে রাখা হয়েছে। সো এখানে বিভিন্ন ধরনের স্ট্যাটাস কোড ইউজ করা হয়েছে। আমরা যদি আমাদের সার্ভিস লেয়ারটা ওপেন করি, এই ফাইলের মধ্যে বেসিক্যালি এক্সিওস এর যে ইনস্ট্যান্স, বেজ ইউআরএল, টাইম আউট, হেডার, এগুলো রাখা হয়েছে। ইভেন আমাদের সেন্ড ভেরিফিকেশন, ইমেল ভেরিফাই, ওটিপি, রিসেট পাসওয়ার্ড, সব কিছুর কোডগুলো মূলত এখানে রাখা হয়েছে। আমরা যদি চ্যাট সার্ভিস ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে চ্যাট সার্ভিসের কোডগুলো রাখা হয়েছে। ইভেন প্রপারলি স্ট্যাটাস কোড মেনটেন করে, যেতে আমাদের 403 কোড দিয়ে অ্যাকচুয়ালি কী করবে। যদি init.js এর ফাইলে নোটিফিকেশন সার্ভিসে বেসিক্যালি আমাদের নোটিফিকেশন সার্ভিসের ফ্রন্ট এন্ডে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এআই চ্যাট সার্ভিসে সেমভাবে আমাদের এআই চ্যাটের যে ফ্রন্ট এন্ডটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে।
আমরা যে স্টোর ফাইলটা ওপেন করি, তো এখানে প্রতিটা ফাইল বেসিক্যালি আমাদের অ্যাডমিন, অথেন্টিকেশন, কেস, চ্যাট, কাউন্টার, লয়ার সার্চ, তো ওইগুলো জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। তো নোটিফিকেশন, রিভিউ অ্যান্ড থিমের জন্য আমরা যে অথেন্টিকেশন জিএস ফাইলটা ওপেন করি, তাহলে আমরা দেখবো এখানে লগ ইন রেজিস্টার করলে যে টোকেন, ইউজার ইনফো, দেন ইউজার টাইপ, ইমেল ও ওটিপি ভেরিফিকেশন সব কিছু এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমরা যে চ্যাটে জাভাস্ক্রিপ্ট ফাইলটা ওপেন করি, সো এখানে কনভারসেশন, মেসেজ, তারপর পেজিনেশন, আনরিড মেসেজ, এইগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে বেসিক্যালি। সো এখানে ওয়েবসাইট ইন্টিগ্রেশন করা হচ্ছে। আমরা যে ইউটিলটা ওপেন করি, এখানে আমাদের ওয়েবসাইট ম্যানেজারের মধ্যে আমাদের মেইন ওয়েবসাইটের কোডগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তারপর আমরা যে আমাদের ভিউজ কম্পোনেন্ট ওপেন করি, সেখানে প্রত্যেকটা ফাইলকে ক্যাটাগরাইজ করে আলাদা আলাদা ফোল্ডারে, সাব ফোল্ডারে রাখা হয়েছে। অ্যাডমিনের জন্য অ্যাডমিন ড্যাশবোর্ডের ফ্রন্ট এন্ডের কোডগুলো এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এআইয়ের জন্য এআই চ্যাটের কোড, চ্যাট হিস্টোরি অ্যান্ড ডকুমেন্ট সার্চের জন্য আলাদা আলাদা কোড বেস, ব্লগের জন্য ব্লগের ডিটেলস, লয়ারের জন্য লয়ার ইনসাইড, লয়ার ব্লগস, কেসের জন্য কেসের ডিটেলসগুলো, অ্যান্ড চ্যাটের জন্য মূলত চ্যাট কনভারসেশনের যে কোডগুলো আছে। আমরা যদি আমাদের সোর্সের ফোল্ডারগুলো দেখি, সো আমরা অ্যাসেট ফোল্ডারে অ্যাসেট, কম্পোনেন্টস ফোল্ডারে কম্পোনেন্টস, কনফিগ ফোল্ডারে কনফিগ, সার্ভিস ফোল্ডারে সার্ভিসগুলোকে, স্টোর ফোল্ডারে স্টোরগুলোকে, অ্যান্ড ভিউ ফোল্ডারে আলাদা সাব ক্যাটাগরি করে ভিউ, অ্যাডমিন, এআই এর জন্য আলাদা ফোল্ডার, ব্লগসের জন্য, কেসের জন্য আলাদা আলাদা ফোল্ডার রেখেছি, যার কারণে পারফরমেন্স সব কিছু ইনক্রিজ করেছে, যাতে করে যে কেউ কোড যদি রিড করে তাহলে সহজে বুঝতে পারে যে সার্ভিস, স্টোর বা ভিউজের যে ফ্লোগুলো সহজে বুঝতে পারে যে কোথায় কোন ফিচার আছে। ইন ফিউচার যদি কখনো আমাদের ফ্রন্ট এন্ডে কোনো বাগস চলে আসে, তাহলে ইজিলি যাতে ওই ফোল্ডারে ওই ফাইলটা দেখে ইজিলি ওই বাগসগুলোকে ফিক্স করতে পারে। আমাদের ব্যাক এন্ড কোড ফিচার ওয়াইজ স্ট্রাকচার করা হয়েছে যাতে প্রপার মডুলারিটি মেনটেন হয় এবং ইন ফিউচার ভিন্ন আর্কিটেকচারে আরও ডিকাপোল্ড করে সুইচ করা যায়। আমরা প্রপার এপিআই রেসপন্স এবং কনসিস্টেন্ট রেসপন্স মেনটেন করার জন্য একটা এপিআই রেসপন্স ডিটিও ইউজ করা হয়েছে, যেখানে সাকসেস এবং যেসব সাকসেসফুল এপিআই রেসপন্সের ক্ষেত্রে পেজিনেটেড এবং মেটা ডেটা পাঠানো হবে দুইটা ইনক্লুড করা যায়, সাথে এরর রেসপন্সও পাঠানো যায় কনসিস্টেন্টলি। এছাড়া কনসিস্টেন্ট এরর রেসপন্স এবং এক্সেপশন হ্যান্ডেলিংয়ের জন্য গ্লোবাল এক্সেপশন হ্যান্ডেলার ক্লাস ইউজ করা হয়েছে এবং কমন এক্সেপশনগুলো এখানে ডিফাইন করা হয়েছে। এছাড়া সিকিউরিটির ক্ষেত্রে আমরা কাস্টম সিকিউরিটি অ্যানোটেশন ডিফাইন করেছি যাতে আমাদের নিজস্ব রোল বেসড অ্যাক্সেস লজিক ইমপ্লিমেন্ট করতে পারি। এছাড়া কমন সার্ভিসেসগুলো এখানে রাখা হয়েছে, যেমন ইমেল সার্ভিস এবং ওয়েবসকেট সার্ভিস। এরপর মেজর ফিচারগুলোতে যদি দেখি, আমাদের নোটিফিকেশন ফিচার ওয়েবসকেট দ্বারা পাঠানো হয়েছে, যা কমন ওয়েবসকেট সার্ভিসটি ইউজ করবে। এছাড়া যদি শিডিউলিংয়ে দেখি, আমাদের শিডিউলিংয়ে অনেকগুলো সার্ভিস ইউজ করা হয়েছে, যেমন গুগল ক্যালেন্ডার সার্ভিস, গুগল ক্যালেন্ডার ইভেন্ট অ্যাড করার জন্য। এছাড়া ইউজার ওথ টোকেন স্টোর করার জন্য আলাদা ওথ সার্ভিস ডিফাইন করা হয়েছে, যাতে কোডগুলো সেপারেটেড থাকে এবং সিঙ্গল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল মেনটেন হয়। এছাড়া আমরা যে জব শিডিউল করছি ইউজারকে রিমাইন্ডার পাঠানোর জন্য এবং পেমেন্ট রিলিজের জন্য একটা জব শিডিউলার ক্লাস সার্ভিস ডিফাইন করা হয়েছে, যা কোয়ার্স ইমপ্লিমেন্ট করে এবং আলাদা আলাদা ডিফারেন্ট জব ডিফাইন করা হয়েছে। এছাড়া আমাদের অন্যান্য সার্ভিস যেমন কেস অ্যাসেট মেনটেন, ডকুমেন্ট আপলোডের জন্য
আলাদা ক্লাস এবং সেপারেট কন্ট্রোলার সব ডিফাইন করা হয়েছে। ইউজারের ব্লগ যেগুলো আমরা আপলোড করতেছি সেগুলো এখানে ডিফাইন করা হয়েছে এবং ব্লগে সার্চ ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ইলাস্টিক সার্চ ইমপ্লিমেন্ট করেছি, যা ইলাস্টিক সার্চ ক্লাস ইমপ্লিমেন্ট করা হয়েছে। এছাড়া আমাদের কোডের সবগুলো মেজর ক্লাসের জন্য টেস্ট লেখা হয়েছে, যা আলাদা সেপারেট টেস্ট ফোল্ডারে আছে। আমাদের এপিআই সবগুলো প্রপারলি সোয়াগার এবং ওপেন এপিআই ইউজ করে ডকুমেন্টেড করা হয়েছে, যাতে পরে ডেভেলপমেন্ট এবং ফ্রন্ট এন্ড ইন্টিগ্রেশনে সহজ হয়। এছাড়া যদি আমাদের কোডের স্ট্যাটিক অ্যানালাইসিস দেখি, সোনার ক্লাউডের দ্বারা আমাদের সিকিউরিটি, রিলায়েবিলিটি, মেনটেনেবিলিটি সবগুলোতে আমাদের কোনো ইস্যু নেই এবং 92% কোড টেস্ট কভারেজ আছে এবং 0.0% কোড ডুপ্লিকেশন রাখা হয়েছে। সো বেসিক্যালি আমরা যদি আমাদের ব্যাকএন্ড এআই ফোল্ডারটা ওপেন করি, যেখানে আমাদের এআই এর সবগুলো কোড লেখা আছে। ব্যাকএন্ড এআই ফোল্ডার অ্যাপ কীভাবে কাজ করে, কোন ফোল্ডার কেন আছে, কোন এন্ড পয়েন্ট কী করে, বা সার্ভিস লেয়ার যেমন RAG LLM বা ভেক্টর ডিবি কীভাবে একসাথে কাজ করে, এই নিয়ে আলোচনা করব। মূলত ব্যাকএন্ড এআই ফোল্ডারে আমরা একটা RAG নির্ভর লিগাল অ্যাসিস্ট্যান্ট তৈরি করার চেষ্টা করেছি। যেমন এই ইউজারের বিভিন্ন ধরনের প্রশ্নগুলো, যেমন এইগুলা গুগল জেমিনি দিয়ে কোয়েরি এমবেডিং করে তারপর আমরা কিউরেন্টের ভেক্টর ডাটাবেস থেকে সবচেয়ে মিল থাকা অংশগুলোকে মূলত রিট্রিভ করি। তারপর সেটাকে LLM এর মাধ্যমে জেমিনি এপিআই ইউজ করে কনটেক্সট ব্যবহার করে ইউজারকে শো করি। আমরা যদি আমাদের main.py ফাইলটা ওপেন করি, মূলত এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা বুট হয় এবং সার্ভিস ইনিশিয়ালাইজড হয় এবং রাউটারগুলো এখান থেকে মূলত মাউন্ট করা হয়। সো আমরা এখানে কোর্সের মিডলওয়্যার ইউজ করেছি অ্যান্ড আমাদের ফুল অ্যাপ্লিকেশনটা ব্যাকএন্ডে মূলত ইউভিকন দিয়ে রান হচ্ছে। তারপরে আমরা যে আমাদের অ্যাপের ভিতরে ফোল্ডারগুলো দেখি, সো এখানে আমাদের ফোল্ডার এপিআই, কোর, ডাটা, ডিবি, সার্ভিস অ্যান্ড ইউটিল ফোল্ডার রয়েছে। সো আমরা যে কোর ফোল্ডারটা ওপেন করি, এখানে আমাদের কনফিগ ফাইল, অথেন্টিকেশন ফাইল অ্যান্ড RAG কনফিগারেশন ফাইল আছে। আমরা যে কনফিগারেশন ফাইলটা ওপেন করি তাহলে দেখব যে এখানকার যত এনভায়রনমেন্টগুলো, যেমন ডাটাবেস, কিউরেন্ট, গুগল এপিআই, JWT, কোর্স এবং আমাদের যে চাঙ্কিং করা হচ্ছে, সো চাঙ্কের সাইজগুলোকে ডিফাইন করে দেওয়া আছে। তারপর আমরা যে RAG কনফিগার ফাইলটা ওপেন করি, সো এখানে আমাদের RAG অ্যাপ্লিকেশনের সব কনফিগারেশনগুলো দেওয়া আছে। আমরা এখানে যেমন সার্চের জন্য ডিফল্ট টপ কেয়ার ভ্যালু 8 রেখেছি এবং সার্চের জন্য ডিফল্ট থ্রেশহোল্ড 0.5 রেখেছি, যেটাকে আমরা সিমিলারিটি থ্রেশহোল্ড বলি। তারপর আমরা যে ডাটাবেসের ফোল্ডারটা ওপেন করি, এখানে দুইটা ফাইল আছে, ডাটাবেস অ্যান্ড মডেল। সো ডাটাবেসের মধ্যে বেসিক্যালি আমার ডাটাবেসের ইউআরএলগুলো রেখেছি। আর লোকালস আমরা যদি চেক করি, আমাদের সেশন লোকাল দিয়ে মূলত ORM সেশনগুলো ইনিশিয়ালাইজ ডাটাবেসে প্রথম স্টেটে টেবিল তৈরি করে ফেলে। তারপর আমরা যদি model.py ওপেন করি, সো এই ফোল্ডারে বেসিক্যালি আমাদের ডকুমেন্ট, তারপর ডকুমেন্ট চাঙ্ক, চ্যাট সেশন, চ্যাট মেসেজ, চ্যাট ডকুমেন্ট, তো এই ক্লাসগুলো ডিফাইন করা আছে। তারপর আমরা যদি আমাদের সার্ভিস ফোল্ডারটা ওপেন করি, সো আমাদের মেইন RAG-এর যতগুলো পাইপলাইন আছে, এই সবগুলো পাইপলাইন এই সার্ভিস ফোল্ডারে রাখা হয়েছে। অ্যাট ফার্স্ট আমরা যদি এমবেডিং ফাইলটা ওপেন করি, আমরা দেখতে পাবো যে এমবেডিং সার্ভিস নামে একটা ক্লাস ডিফাইন করা আছে, যেটা কিনা আমাদের গুগলের এমবেডিং এপিআই ইউজ করে আমরা একটা ফাংশন লেখা আছে জেনারেট এমবেডিং। সো এটা মূলত টেক্সটগুলোকে ক্লিনিং করে অ্যান্ড এমবেড বানায়, খালি ইনপুটগুলো 0 ভেক্টর রিটার্ন করে, যাতে পাইপলাইন আমাদের না ভেঙে যায়। দেন এখানে আরও কিছু ফাংশন ডিফাইন করা আছে। তারপর আমরা যদি জেনারেট কোয়েরি এমবেডিং এই ফাংশনটা দেখি, সো এটা বেসিক্যালি আমাদের কোয়েরি অপটিমাইজেশনে স্পেসে এমবেডিং দেয় অ্যান্ড রিট্রিভালে সেই টাস্কগুলোর
আরও ডিফাইন করে দেন। দেন আমরা যদি আমাদের ভেক্টর ডিবি ফাইলটা ওপেন করি, আমরা দেখব যে আমাদের এখানে একটা কিউরেন্টের সার্ভিস ক্লাস ডিফাইন করা আছে। সো এটা বেসিক্যালি আমাদের ভেক্টর স্টোরকে ইনিশিয়ালাইজ করে, তারপর সেখান থেকে কালেকশনগুলো ভেরিফাই করে, ইন্ডেক্সিংয়ের মধ্যে বিভিন্ন ফাংশন যেমন ইনিশিয়ালাইজ ফাংশন, দেন অ্যাড ডকুমেন্ট ফাংশন, অ্যান্ড এখানে ব্যাচ সাইজগুলোকে নিয়ে সার্চ সিমিলার থ্রেশহোল্ডগুলোকে ডিফাইন করা আছে। তারপর যদি আমাদের এলএলএম এর ফাইলটা ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো জেমিনি সার্ভিস নামে একটা ক্লাস ডিফাইন করা আছে। সো এইখানে এলএলএম এর কিছু প্রিডিফাইন প্রম্পট ইউজ করা হয়েছে যাতে আমাদের চ্যাটবটটা যাতে আমাদের লিগাল ডকুমেন্ট বা লিগাল রেগুলেশন নিয়েই কথা বলে, অন্য জেনারেল টাইপ যে কোয়েরিগুলো আছে ওইগুলোকে স্কিপ করে আসে। এখানে কিছু গাইডলাইন প্রম্পট আকারে দেওয়া আছে। আমরা যদি র্যাক ফাইলটা ওপেন করি তাহলে দেখতে পাবো এখানে একটা ক্লাস ডিফাইন করা আছে যেটা কিনা র্যাক সার্ভিস। আমরা যদি দেখি যে বিভিন্ন ধরনের ফাংশন ডিফাইন করা আছে এখানে। তার আগে আমরা যদি সবার ফার্স্টে বলি, আমাদের ফার্স্টে ডকুমেন্টগুলোকে প্রি প্রসেস করতে হয়। তো এখানে একটা ক্লাস আছে ডকুমেন্ট প্রসেসর। সো আমাদের যত লিগাল ডকুমেন্টগুলো আছে সেগুলা যাতে ঠিকঠাক করে প্রসেস করা হয় সেই জন্য মূলত এই ফাইলটা লেখা হয়েছে। আমরা যদি এই ক্লাসটা দেখি, এই প্রসেস অল ডকুমেন্টস মূলত এই ফাংশন দিয়ে মূলত আমাদের ডকুমেন্টগুলোকে জেসন ডিরেক্টরি থেকে ফাইলগুলো নিয়ে ডকুমেন্টগুলো যে প্রসেস সিঙ্গেল ডকুমেন্ট প্রতিটা ডকুমেন্টগুলোকে প্রসেস করে। তারপর আমরা যদি চ্যাট সার্ভিসে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে একটা ক্লাস ডিফাইন করা আছে যেটা কিনা চ্যাট সার্ভিস নামে। সো এখানে মূলত বিভিন্ন ফাংশন আছে, যেমন ক্রিয়েট সেশন ক্রিয়েট করার জন্য, তারপর সেশন আগে থেকে থাকলে সেটাকে ক্রিয়েট করার জন্য, অ্যান্ড মেসেজগুলোকে অ্যাড করার জন্য, অ্যান্ড চ্যাট হিস্টোরিগুলোকে দেখানোর জন্য মূলত এই ফাংশনগুলো লেখা হয়েছে। এবং প্রতিটা ফাংশনের শেষে আমরা এক্সেপশন হ্যান্ডেলিং প্রপারলি করার ট্রাই করেছি যাতে করে কোনো ধরনের ইরর দিলে সেটা যাতে লগরে প্রিন্ট করতে পারে, এবং সেই ইরর মেসেজগুলো দিয়ে আমরা আমাদের কোড বেস থেকে যে ইররগুলো থাকে সেগুলো যাতে ক্লিয়ার আউট করতে পারি। তারপর যদি আমরা এপিআই এন্ডপয়েন্ট দেখি, সো এপিআই পয়েন্টের মধ্যে মূলত চ্যাট.পাইতে আমাদের হোল চ্যাটের এপিআই এন্ডপয়েন্টগুলো রাখা হয়েছে। এখানে চ্যাট ইনপয়েন্টের ফাংশন রাখা হয়েছে সেশন গেট করার জন্য। আমাদের প্রতিটা ফাংশনে এক্সেপশন হ্যান্ডেল প্রপারলি ইউজ করা হয়েছে। তারপর আমরা যদি ডকুমেন্টে যাই, ডকুমেন্ট ফাইলের মধ্যেও সেমভাবে আমাদের এপিআই এন্ডপয়েন্টগুলো আছে, যেমন প্রসেস, স্ট্যাটাস, তারপর ডকুমেন্ট। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমরা যদি history.py-তে যাই তাহলে আমরা এই ফাইলের মধ্যে বেসিক্যালি আমাদের যতগুলো চ্যাট হিস্ট্রি আছে সেগুলো স্টোর করে রাখার জন্য কোড লেখা হয়েছে। এখানে সেশনে গেট করার জন্য, তারপর সেশন পোস্ট করার জন্য পোস্ট মেথড, গেট মেথড, সবগুলোর কোড লেখা হয়েছে প্রপারলি। আমাদের প্রতিটা এপিআই সোয়াগারের মাধ্যমে ডকুমেন্ট করা হয়েছে। সো এখানে আমাদের প্রতিটা এপিআই এর ইনপয়েন্টগুলো রাখা হয়েছে, গেট হিস্টোরি, ডিলিট হিস্টোরি, সেশন আইডি। আমরা কেন র্যাগ ইমপ্লিমেন্ট করলাম? আমরা জানি আমাদের দেশে আমাদের যে লিগাল যে ডকুমেন্টগুলো সেইগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটগুলোতে থাকে। সো যখন কোনো একটা ইউজার যখন প্রপারলি কোনো লিগাল ডকুমেন্টগুলো বা লিগালের সোর্স জানতে চায়, সেই ক্ষেত্রে আমরা সোর্সগুলো জানাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সো এই র্যাগ ইমপ্লিমেন্টের মাধ্যমে আমরা সব কিছু ডকুমেন্টগুলোকে একটা ওয়েবসাইটের থ্রুতে একসাথে করা ট্রাই করেছি। আমাদের সবগুলো সার্ভিস ব্যাকএন্ড এআই সবগুলো ডকারাইজড করা হয়েছে। সবগুলোর জন্য সেপারেট ডকার ফাইল এবং ডকার কম্পোজ ফাইল রাখা হয়েছে যাতে ইজিলি ডিপ্লয়মেন্টে যাওয়া যায় এবং লোকালি রান করা যায় উইদাউট এনি ইস্যু।
এছাড়া একটি সেন্ট্রাল ডকার কম্পোজ ফাইল রাখা হয়েছে, যা সবগুলো সার্ভিস একসাথে রান করার জন্য টেস্টিং পারপাস ইউজ করা যাবে। এবার যদি আমরা আমাদের ডিপ্লয়মেন্টে দেখি, আমাদের অ্যাপ্লিকেশনটি গুগল ক্লাউড প্ল্যাটফর্মে ডিপ্লয় করা হয়েছে। আমরা ডিপ্লয়মেন্টের জন্য ক্লাউড রান ইউজ করেছি, যেখানে সবগুলো সার্ভিস, এআই, ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড সেপারেটলি ডিপ্লয় করা হয়েছে এবং সবগুলোকে আমাদের কাস্টম ডোমেইনে ম্যাপ করা হয়েছে। আমরা ডেটাবেসের জন্য আমাদের ক্লাউড এসকিউএল ইউজ করেছি, যেখানে আমাদের ক্লাউড এসকিউএল একটি ইনস্ট্যান্সের মধ্যে সেপারেট ডেটাবেস ডিফাইন করা হয়েছে, স্ট্রাকচার করা হয়েছে, যাতে সহজে এআই এবং ব্যাকএন্ড দুইটি সেপারেট ডেটাবেস ইউজ করতে পারে এবং স্কেল করতে পারে। এছাড়া আমাদের ইলাস্টিক সার্চ গুগল ক্লাউডে রান করার জন্য আমরা একটি কম্পিউট ইঞ্জিন ইউজ করেছি, যেখানে এই কম্পিউট ইঞ্জিনের মধ্যে আমাদের ডকার কন্টেনার, ইলাস্টিক সার্চ ডকার কন্টেনার রান হচ্ছে। এছাড়া আমরা রেডিস ইউজ করেছি আমাদের প্রজেক্টে। রেডিসের জন্য আমরা গুগলের মেমোরি স্টোর ইউজ করেছি। মেমোরি স্টোর ইউজ করে রেডিস কানেক্টিভিটি দেওয়া হচ্ছে। এরপরে আমরা ইউজ করেছি একটা ভিপিসি, সার্ভারলেস ভিপিসি অ্যাক্সেস, যেহেতু ক্লাউড রান একটি সার্ভারলেস ইনস্ট্যান্স রান করে এবং আমাদের কম্পিউট ইঞ্জিন মেমোরি স্টোর ডেটাবেসের সাথে সিকিউর কানেকশন রাখা দরকার, তাই আমরা একটি সেপারেট সার্ভারলেস ভিপিসি অ্যাক্সেস কানেক্টর ইউজ করা হয়েছে। এছাড়া আমাদের কোড ইন্টিগ্রেশন এবং ডিপ্লয়মেন্ট যাতে অটোমেটেড করা যায়, সেজন্য আমরা ইউজ করেছি গুগলের ক্লাউড বিল্ড। ক্লাউড বিল্ডে আমরা 3টি সেপারেট ট্রিগার ডিফাইন করেছি, এর জন্য, ব্যাক এন্ডের জন্য এবং ফ্রন্ট এন্ডের জন্য। আমাদের এই ট্রিগারগুলো কোড চেঞ্জ অনুযায়ী মেন ব্রাঞ্চ থেকেই জব ট্রিগার করবে। এই ট্রিগারটা যখন রান হবে, তখন গুগলের আর্টিফ্যাক্ট রেজিস্ট্রি, একটা ক্লাউড আর্টিফ্যাক্ট রেজিস্ট্রিতে আমাদের নিউ ইমেজ আপলোড হবে, যা সেপারেট করে রাখা হয়েছে 3টা সার্ভিসের জন্যই। তারপর ক্লাউড রান ইনস্ট্যান্স আপডেট করা হবে। এর মাধ্যমে আমাদের সম্পূর্ণ সিআই/সিডি প্রসেসটাই অটোমেট করা হয়েছে। আমরা যদি আমাদের প্রজেক্টের টাইমলাইন দেখি, সো আমরা আমাদের বিগিনিং শুরু করেছি জুনের লাস্ট উইকে বাই ক্রিয়েটিং দ্য টিম, অ্যান্ড দেন আমরা জুলাইতে আমাদের ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কাজগুলো স্টার্ট করেছি, যেখানে আমরা বেসিক্যালি আমাদের সিস্টেম ডিজাইন, জাভা স্প্রিং বুট ইমপ্লিমেন্টেশন করেছি। দেন অগস্টে আমরা আমাদের এআই ডেভেলপমেন্টের কাজগুলো করেছি। সো এখানে বেসিক্যালি আমরা পুরো হোল মান্থে র্যাগ ইমপ্লিমেন্ট করা ট্রাই করেছি। দেন সেপ্টেম্বরে আমরা মূলত আমাদের হোল প্রজেক্টের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড অ্যান্ড এআইকে ইন্টিগ্রেশন করে জিসিপিতে বেটা ভার্সন হিসেবে লঞ্চ করেছি। তো এই প্রজেক্ট করতে গিয়ে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করেছি, যেমন ডাটা কনসিস্টেন্সি, মূলত ডকুমেন্ট থেকে মূলত এমবেডিং তৈরি করার পর কিউডেন্টে আপসার্ট করার পর পোস্টগ্রেসকিউএলে সিঙ্ক রাখা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। দেন রিট্রিভাল কোয়ালিটি অ্যান্ড স্পিড। সো রিট্রিভাল কোয়ালিটিতে যদি আমরা টপকের প্রিসিশন কমায় দেই, তখন দেখা যায় রিকল কমে যায়, মাঝে মাঝে রেসপন্স টাইম বেড়ে যায়। সো এইগুলো কে প্রপারলি ইন্টিগ্রেট করাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। হোল প্রজেক্টে ক্লিন কোড মেনটেন করা আমাদের জন্য ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ ছিল। ফিউচার ওয়ার্ক, রি-র্যাঙ্কিং লেয়ার ইমপ্লিমেন্টেশন, ভেক্টর রিকল থেকে ক্রস এনকোডার দিয়ে এলএলএমকে রি-র্যাঙ্ক করে আরও ভালো অ্যান্সার জেনারেট করা পসিবল। সো জিসিপি সার্ভার ইন ফিউচার যদি আরও স্কেলেবল করা যায়, দেন আমাদের ক্লাউডের কস্টগুলো আরও কমে আসবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমাদের হোল প্রজেক্টের ডেমনস্ট্রেশনটা এতক্ষণ ধরে দেখার জন্য।